ওদের যে চিন্তা ভাবনাটা ছিল সেটা হলো এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা। আমার ছোট বাচ্চাটাও এখন তাকে শুধু একটা জিনিস বোঝায় যে ভারত বিরোধী হওয়া ইমানের অঙ্গ। আমি আসলে এনসিপি করি না কিংবা এনসিপির সাথে আমি যুক্ত নই, তবে ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাই আমার আপনজন। আমার নাম শামীম হাসান, আমার নিজ জেলা ফরিদপুর, আমি সাবেক পুলিশ কর্মচারী। শেখ হাসিনা যে পরিমাণ পাপ করছে, মূলত শেখ হাসিনা আসলে ধ্বংস হয়েছে পাপের কারণে, এটা আপনাকে স্বীকার করতে হবে। কেউ আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড না, আল্লাহ একমাত্র মাস্টার মাইন্ড। দেখবেন অনেক মানুষ আছে যারা জুলাইয়ের ক্রেডিট নিতে চায় না, এখন পর্যন্ত নিচ্ছে না। তো আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে আসলে এই রয়ের এজেন্ট এটা সেটা, জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনা যখন ধ্বংস হয়ে যাবে, যাওয়ারই ছিল, যার কারণে ধ্বংস হয়েছে। আর গোপালগঞ্জের মতো জায়গায় দাঁড়িয়ে যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিব, আসলে সেটাই আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া ছিল। আমার জন্মস্থান ফরিদপুর জেলা। আমি কর্মসূত্রে গোপালগঞ্জে দীর্ঘদিন ডিবিডিএসবিতে কর্মরত ছিলাম এবং 2020 সালে চাকরিচ্যুত করা হয় আমাকে। 10টার ভিতর আমি সকালবেলার জিম সেশনটা শেষ করে 10টার ভিতরেই চলে আসি। একটু আগে যাওয়ার প্রয়োজনটা আসলে খুব ছিল ওখানে, সাহস যোগানোর জন্য হোক কিংবা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য হোক। আমি সকাল 10টায় ওখানে চলে যাই এবং শেষ পর্যন্ত ওখানেই বসে থাকি। ওখান থেকে এক চুলো নড়ি নাই, ওখানেই বসে থাকি। এবং যখন এনসিপির নেতৃবৃন্দকে সেনাবাহিনী প্রোটেক্টে চলে আসে, তখন আমি ঘটনাস্থল ত্যাগ করি। তো ওদের যে চিন্তা ভাবনাটা ছিল সেটা হলো এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা। এই হত্যা করার জন্য ওরা আসলে মূলত মাজার কেন্দ্রিক হয়ে যায়। ওদের গুজব ছড়াইছিল যে আসলে তারা এনসিপি নেতৃবৃন্দ মাজার ভাঙতে যাচ্ছে। তো যারা মূলত শুটার ছিল, যারা মূলত আক্রমণে আসবে, এরা মাজার কেন্দ্রিক হয়ে যায়, মাজারের ওখানে অবস্থান করে। আর যখন এনসিপি নেতৃবৃন্দ মাজারে যায় নাই, শহরে সমাবেশ করবে, তখন ওদের আসলে ভুল ভাঙে। যখন ভুল ভাঙে তখন এলাকার যারা ছিল, এলাকার বাইরের যারা ছিল, ওরা ককটেল, দেশি অস্ত্রশস্ত্র সহ মঞ্চে হামলা করে। এবং এনসিপি নেতৃবৃন্দ যখন সমাবেশটা শেষ করে ফেলে, আসলে ওরা মাজার থেকে শহরে আসার মতো যে সময়টা, ওই সময়টা আসলে ওরা ব্যালেন্স করতে পারে নাই। পূর্ব পরিকল্পনা আগে থেকেই ওদের করা ছিল, কিন্তু কলকাতা থেকে যে আদেশগুলো আসতেছিল এবং সেই আদেশগুলোকে যারা বাস্তবায়ন করতেছিল, এরা আসলে ধোঁয়াশার ভিতর ছিল। ওরা মূলত চাচ্ছিল যেন এনসিপির নেতৃবৃন্দ জেলায় ঢুকতে না পারে, যার কারণে আপনারা দেখেছেন যে সকালবেলায় টিএনআর গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, রাস্তার বিভিন্ন জায়গায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। ওরা আসলে হামলার ছকটা চতুর্মুখী করতে গিয়ে মূল হামলাটাই আসলে সমন্বয় করতে পারেনি। ওদের সর্বশেষ যে অস্ত্রটা, এটা হচ্ছে গুজব। ওরা আসলে দেশের বাইরে আছে, দেশে আছে, লুকিয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে ওরা আসলে ছক করে। যখন ওরা সফল না হতে পারে, তখন একটা অস্ত্রটা ব্যবহার করে, সেটা হলো গুজব। এই রয়ের এজেন্ট আমাকে কেন হতে হবে? আমি তো জন্মসূত্রে ভারত বিরোধী। আমার ছোট বাচ্চাটাও এখন তাকে শুধু একটা জিনিস বোঝায় যে ভারত বিরোধী হওয়া ইমানের অঙ্গ। ওরা যেটা করতেছে করতে দেন, ওদের গুজব ছড়াতে দেন। আপনারা যারা প্রথম সারির গণমাধ্যম আছেন, তারা একটু আমার পক্ষ হয়ে কাজ করেন, সত্যিটা জানিয়ে দেন যে আমি সাবেক পুলিশ কর্মচারী, আমি বাংলাদেশেরই নাগরিক এবং আমি একজন বিপ্লবী। আমার কাছে যে তথ্যগুলো আসতে থাকে 3 দিন আগে থেকেই আসতে থাকে এবং আমি এনসিপির যারা জেলার নেতৃবৃন্দ ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে পুলিশ আসলে কি বলে, এনসিপির উপর যে আক্রমণটা হবে পুলিশ আসলে কি ক্লিয়ারেন্স দেয়। তো তারা এসপি স্যারের সাথে যোগাযোগ করছে, এসপি স্যারের সাথে মিটিং করছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আশ্বাসটা দেওয়া হয়েছে যে তাদের উপর কোনো হামলা হবে না। যখন পুলিশ এই ক্লিয়ারেন্সটা দিছে, তখন আমার সন্দেহটা আরও বেশি দানা বাঁধে। যেখানে এই সন্দেহটা বেশি দানা বাঁধে, আসলে আমি তখন ধরেই নেই যেখানে পুলিশ আসলে প্রোটেকশন দেওয়ার কথা, সেই পুলিশের ভিতর থেকে যখন এই আন্দোলনে সহযোগিতা করবে, তখন আসলে আমাদের মতো 2-1 মানুষ নিজের জীবন বাজি রাখা ছাড়া আর কোনো উপায় নেই। পুলিশের নীরব ভূমিকা এবং সহযোগিতার দূরই ছিল, সে বিষয়টা এখন ক্লিয়ার করতেছি না এই কারণে যে ওখানে যথেষ্ট মামলা হয়েছে, বেশ কয়েকটা মামলা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এখন যদি আমি তথ্য বিভ্রাট করতে যাই কিংবা তথ্য দিতে চাই, সেটা আসলে তদন্তের উপর যথেষ্ট প্রভাব পড়বে। এনসিপির প্রোগ্রামে গিয়েছিলাম, এনসিপির উপর যে বড় রকম হামলা হওয়ার তথ্যটা ছিল, এটা পুলিশও জানতো। পুলিশ যখন এই হামলায় সহযোগিতা করছে, আসলে আমি মনে করছি যে আমার উচিত হবে যে এই হামলাটাকে যে কোনোভাবে নস্যাৎ করে দেওয়া এবং সেনাবাহিনী যতক্ষণ না প্রোটেকশনে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার ওখানে থাকা উচিত, এটা মনে করেই আমার ওখানে যাওয়া।